দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুভ সকাল। আমরা আপনার সাথে আলোচনা করব, এর আগে পত্রিকাগুলোর প্রধান প্রধান কিছু শিরোনাম পড়ে নিতে যাচ্ছি। জি অবশ্যই। ধন্যবাদ। প্রথমেই আমরা দেখে নিব প্রথম আলো শিরোনাম। অনুগত ও তোষামতকারীদের 830 প্লট উপহার দেন হাসিনা। গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচন অযোগ্য। ট্রাম্পের অভিষেক দিবস আজ। ট্রাম্পের অভিষেক আজ। তিনি প্রেসিডেন্ট রাজা নাকি দাগী আসামি? যুদ্ধবিরতি শুরু, সামনে কঠিন সময়। তারপর দৈনিক ইত্তেফাক। বিচারপতিদের অবসরের বয়স 70 করার প্রস্তাব, তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো। শিগগির আয়নাঘর দেখতে যাব প্রধান উপদেষ্টা। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু। সমকাল। সীমান্ত বাণিজ্য কমিশন চায় আরাকান আর্মি। ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন। পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। নজিরবিহীন ধ্বংসস্তূপে জীবনের উল্লাস। তারপর দেখব বাংলাদেশ প্রতিদিন। শৃঙ্খলা ফিরছে না ঋণে, আমরা ভুল করলে পস্তাতে হবে তারেক রহমান। আয়নাঘর নিয়ে তথ্য শিউরে ওঠার মতো ইউনুস। বিচার বিভাগ সংস্কারে চলছে আলোচনা। যুগান্তর। 200 আসামির জামিন মুক্তি দুদিন পর। রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত। টিউলিপের পথে পুতুল। ট্রাম্পের $200 মিলিয়ন শপথ আজ। বণিক বার্তা। রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে 1900 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পরিসংখ্যানগত সংস্কার রেখে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিচ্ছে কি বিবিএস? দ্য ডেইলি স্টার। শুড উই গ্রিভ, রিজয়েস অর ক্রাই? ঢাকা বেইজিং রিলেশনস টু হিট রিসেট বাটন। আমরা পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিলাম। তো পত্রিকার শিরোনাম দেখে আমি প্রথমে আপনাকে যে কোয়েশ্চেন করবো, আমি যেটা জানতে চাবো সেটা হচ্ছে প্রথম আলোর প্রথম হেডলাইন, সেটা ট্রাম্পের অভিষেক আজ। তো তিনি কি প্রেসিডেন্ট নাকি রাজা নাকি দাগী আসামি? এটা সম্পর্কে যদি আপনি আপনার মতামতটা আমাদেরকে জানাতেন। যুক্তরাষ্ট্রের 235 বছরের ইতিহাস এবং 132 বছরের রাজনৈতিক ইতিহাস ভেঙে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসাবে আজকে শপথ নিতে যাচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাম্পের এই যাত্রাপথ কিন্তু খুবই কণ্টকাকীর্ণ ছিল, খুব সহজ ছিল না। আজকের এই শপথ অনুষ্ঠানে তিনি আজকে কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙে কিন্তু সব দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানকে কিন্তু তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এবং আজকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ওয়াশিংটন প্রস্তুত, হোয়াইট হাউস প্রস্তুত এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা কিন্তু তাদের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পথে আছেন। এবং আজকে জাঁকজমকপূর্ণভাবে ট্রাম্পের অভিষেক হবে। এবং ট্রাম্প কিন্তু ইতিহাস ভেঙেই কিন্তু তিনি প্রায় 132 বছরের রাজনৈতিক ইতিহাস, এই ইতিহাস ভেঙে কিন্তু তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তো আমার এটা হচ্ছে, উনি কি প্রেসিডেন্ট, রাজা নাকি দাগী আসামি? এটা এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম। তার আমার কাছে মনে হয় তিনি একজন প্রেসিডেন্ট। এবং তিনি শপথ নেওয়ার আগেই কিন্তু তিনি বলেছেন যে বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ চলছে এটি নিরসনে তার সরকার কাজ করবে এবং শান্তি প্রতিষ্ঠায়, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় তার সরকার কাজ করবে। যুক্তরাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি সারা বিশ্বে, সমগ্র বিশ্বে তার উন্নয়ন বার্তা ছড়িয়ে যাবে। তিনি কিন্তু শপথ নেওয়ার আগেই কিন্তু এই বিষয়গুলো অনেকটা স্পষ্ট ক্লিয়ার করেছেন। আমরা আশা করব বিশ্বব্যাপী যে যুদ্ধ হচ্ছে, বিশেষ করে গাজা উপত্যকায়, এই যুদ্ধ ট্রাম্পের হাত ধরেই বন্ধ হবে। যদিও এখন যুদ্ধ সাময়িক স্থগিত রাখা হয়েছে, আমরা আশা করতেই পারি যে ট্রাম্প শপথ নেওয়ার পরে এটি দীর্ঘস্থায়ীভাবে যুদ্ধ স্থগিত হবে, শান্তির বার্তা নিয়ে আসুক, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। আমরা সবাই প্রত্যাশা করে। আর তিনি নিশ্চয়ই রাজা বা প্রেসিডেন্ট, আদারওয়াইজ তিনি সেকেন্ডবার প্রেসিডেন্ট হতে পারতো না। অবশ্যই। তো আরেকটা সম্পর্কে জানতে চাবো, সেটা হচ্ছে প্রথম আলোরই একটা শিরোনাম, গুম গণহত্যায় অভিযুক্ত হলে নির্বাচন অযোগ্য। এটা সম্পর্কে আপনি কি বলবেন?
গুম, গণহত্যা এবং দাগী আসামি যারা অভিযুক্ত হবেন তারা নির্বাচনে অযোগ্য। আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেকেই এটা অভিযুক্তরা হওয়া উচিত। অভিযুক্ত থাকার পরেও অনেকে দেখেছি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এক্ষেত্রে কিন্তু এবারে গুম কমিশন যারা তদন্ত রিপোর্ট দেবে, এই রিপোর্ট পাওয়ার পরেই নির্বাচনের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কোনো দাগী আসামি হয় কিংবা গুম অভিযুক্তের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারবে না জনপ্রতিনিধি হিসাবে। ওকে, আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের একটা হেডলাইন ছিল, আয়নাঘর নিয়ে তথ্য শির ওঠার মতো ইউনুস, এবং ইউনুস বলছেন শিগগিরই কিন্তু আরেকটা, প্রথম আলো বা আরেকটা ইস্যু আমি দেখলাম শিরোনামে, ইউনুস শিগগিরই আয়নাঘরটা দেখবে আর কি, আয়নাঘর দেখতে যাবেন। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এখন আয়নাঘর নিয়ে আসলে বিগত প্রেসিডেন্ট ছিল সে হচ্ছে আয়নাঘর গুম করার জন্যই করলো, এর আগে ছিল হাওয়া ভবন। তো নতুন যে সরকার আসবে সেও কি এরকম কোনো গুমের লোকদের গুম করে লোক রাখার জন্য কোনো বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আমরা জানতে পেরেছি যে হাওয়া ভবন ছিল, তারপরে আওয়ামী লীগের সময় আয়নাঘরও বেশ আলোচিত, এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আয়নাঘরে মানুষকে আটকে রেখে যে নির্যাতন চালানো হতো সেটি কিন্তু জনসম্মুখে প্রকাশ করা হবে, এবং তিনি এই আয়নাঘরে আসলে কী ধরনের নির্যাতন হতো গুম করে এই আয়নাঘর তিনি শীঘ্রই বলেছেন যে পরিদর্শন করবেন। তিনি আজকে সুইজারল্যান্ড যাচ্ছেন, হয়তোবা সেখান থেকে সেই আয়নাঘর পরিদর্শনের কথা আমরা জানতে পেরেছি। তো তিনি পরিদর্শন করার পরে আমরা আসলে আরও ক্লিয়ার মেসেজ পাবো যে আয়নাঘরে আসলে কি ধরনের নির্যাতন হয় এবং কত দিন রাখা হয়, সে বিষয়গুলো আসলে স্পষ্ট হবে পরিদর্শন করার পরেই। সেটা স্পষ্ট হবে। কিন্তু আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে নেক্সট যে আমাদের প্রেসিডেন্ট আসবে উনিও কি, ওনার সময়ও কি এরকম হওয়ার পসিবিলিটি আছে? যে প্রধানমন্ত্রী আসবে এটি আসলে এখন তো আমরা বলতে পারবো না, এটি সময়ই বলে দেবে আসলে, কারণ আগে যখন সরকার ছিল আমরা তো জানতে পারিনি আসলে কি ধরনের, পট পরিবর্তনের পরে আসলে সময় বলে দেবে যে তার সময় কি হয়েছিল, এটি তো এই মুহূর্তে বলা সম্ভব না। আসলেই তাই। তো আমরা অপেক্ষা রইলাম নেক্সট সরকার আসা পর্যন্ত। আরেকটাই ছিল যে বাংলাদেশ প্রতিদিন একটাই করেছে, তারেক রহমান বলেছে আমরা ভুল করলে পস্তাতে হবে। তো অলরেডি পস্তিয়েছে বলা যায়। তো এটা বলতে কি বোঝাচ্ছে, কি ধরনের ভুল করলে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু লন্ডন থেকে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন। গতকালকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ছিল, গতকালকে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের দেশব্যাপী একাধিক প্রোগ্রাম ছিল, জেলায় জেলায় প্রোগ্রাম ছিল, সিটি কর্পোরেশনও ছিল, রাজধানীতে ছিল। আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ দিচ্ছেন, এবং তিনি বলছেন যে সামনে যে নির্বাচনটি হবে এই নির্বাচন কোনোভাবেই সহজ হবে না বিএনপির জন্য, কারণ এখানে অনেক রাজনৈতিক দল অংশ নেবে এবং দীর্ঘদিন পরে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে সুষ্ঠু একদম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। তিনি বলেছেন যে এই নির্বাচনে অংশ নিতে গেলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু তিনি বলেছেন যে দলের যারা নেতাকর্মীরা আছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে এই নির্বাচন আপনারা যেমনটি ভাবছেন তেমনটি হবে না, অনেক কঠিন হবে আগামী নির্বাচন। সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার একটা আহ্বান জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। আমরা এটি কাকে জানতে পারি। তো আমরা আশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। জি। আরেকটা প্রথম আলোর হেডলাইন ছিল অনুগত ও তোষামোদকারীদের 830 প্লট উপহার দেন হাসিনা। আমরা যতটুকু জানতে পেরেছি হাসিনা এবং তার পরিবারের লোকজন 60 কাঠা প্লট করেছে। এখন আবার সে তোষামোদকারীদেরও 830 প্লট উপহার দিয়েছেন। তো এই সম্পর্কে যদি আপনি আমাদের একটু ছোট্ট করে। এটি কিন্তু দফায় দফায় বিভিন্ন অনুসন্ধানে আমরা জানতে পারছি, প্রতিদিনই নতুন তথ্য আসছে যে শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন 15 বছর 17 বছর বলা চলে, তো অনুগত এবং তোষামোদকারী যারা ছিলেন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা ছিলেন তাদের 830টি প্লট উপহার দিয়েছে। এটি আজকে বিভিন্ন পত্রিকায় মাধ্যমে আমরা জানতে পেরেছি। ওকে সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।